স্কেরি টেলসের আজকের গল্পটি সকল বয়সের শ্রোতাদের জন্য নয়, গল্পটা কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্কেরি টেলস। আমি শ্রীরূপ রয়েছি তোমার সঙ্গে। হঠাৎ করে ঠান্ডাটা পড়ে গেছে, আর তার জন্য সবারই বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। ইনফ্যাক্ট আমার নিজেরও বেশ ঠান্ডা লেগেছে, সেজন্য গলার অবস্থা খুবই খারাপ আমার। সেটা শুনেই আশা করছি বুঝতে পারছো। অ্যাকচুয়ালি এই যে ঠান্ডা পড়ার ওয়েদারটা না, এটা খুব খারাপ একটা সময়। মানে খুব বেশি ঠান্ডা যখন পড়ে যায় তখন কিন্তু অত বেশি ঠান্ডা লাগে না, কিন্তু এই যে ঠান্ডা পড়ছে এই যে সময়টা যাচ্ছে না, এই টাইমটাতেই সবচেয়ে বেশি ঠান্ডা লাগে। আজকে স্কেরি টেলসে তোমরা শুনবে আকাশ গুহের লেখা একটা মারাত্মক হাড় হিম করা ভয়ের গল্প, বিন্দিয়া। এখানে প্রথমেই বলে রাখি যে আমাদের আজকের গল্পটা কিন্তু বেশ বড় গল্প, তো সেজন্য গল্পটা দুটো পার্টে আসবে। আজকে তোমরা সেই গল্পের প্রথম পার্ট শুনবে। তো আজকের গল্পটা তোমরা যারা শুনছো, তোমরা কে কোথা থেকে শুনছো অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানাও। আমার সঙ্গে কথা বলতে চাইলে চলে এসো আমার ইনস্টাগ্রামে। আমার ইনস্টা আইডি স্ক্রিনে দিয়ে রাখলাম, এছাড়া ডেসক্রিপশনের উপরেও দেয়া আছে, সেখান থেকে আমার ইনস্টাগ্রামে জয়েন হতে পারো তুমি। আর এছাড়া তোমাদের স্কেরি টেলসের সমস্ত গল্পের লেটেস্ট আপডেটস আমি নিজে তোমাদের সবার আগে দেওয়ার জন্য একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলও কিন্তু খুলেছি। সো সবাই অবশ্যই কিন্তু গিয়ে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলটাও ফলো করে এসো। স্কেরি টেলসের এর আগের গল্পে তোমাদের জন্য যে কুইজটা ছিল, সেখানে অনেকেই তোমরা সঠিক উত্তর দিয়েছো। তো যারা যারা সঠিক উত্তর দিয়েছো তাদের নাম আমি গল্পের শেষের শাউট আউট সেগমেন্টে মেনশন করছি। তাহলে চলো আর দেরি না করে শুরু করছি স্কেরি টেলসের আজকের গল্প, আকাশ গুহের লেখা বিন্দিয়া, প্রথম পর্ব। ব্যবসা গরম সেই সূর্য ডোবার পর থেকেই। বাতাস শিকারের অপেক্ষায় থাবা পেতে বাঘের মতো নিঃশ্বাস বন্ধ করে রয়েছে। লণ্ঠনের ধারে বসলে আরো গরম লাগে, কুলকুল করে ঘাম হয় সারা শরীরে। তাই বড় বাড়ির সব লণ্ঠন নিভিয়ে কেবলমাত্র সদর দরজার মাথায় একটা লণ্ঠন ঝুলিয়ে রেখে উঠোনে বসে গল্প গুজব করছিল মেয়েরা। সে কান গরম করা রসের কথা। হাসির কলকলানিতে মুখর হয়ে উঠেছে মাদুরে বসে থাকা জটলাটা। একটু দূরে বসে একটা বিড়িতে সুখ টান দিচ্ছে বনমালী। হঠাৎ হঠাৎ দরজা খুলে হুড়মুড়িয়ে ঢুকে পড়ল দুজন। বনমালী বিড়ি ফেলে উঠে গিয়ে ঝুঁকে আগন্তুকদের অভিবাদন জানালো, দুই হাত জোর করে। এমনিতেই আজ পসারে ভাঁটা সারাদিন। বিকেলের দিকে এক কামলা গোছের আধবুড়ো লোক সস্তার নেশা টেশা করে এসে গৌতমের বিছানায় বমি করে একাকার করেছে। ছি 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 ছি, পয়সা তো দেয়নি, উল্টে তাকে দূর করতে বেশ বেগ পেতে হয়েছে সকলকে। অতিরিক্ত ঝামেলা আর কি। এরা এরা অবশ্য অসময়ের খদ্দের বলে কথা। মুখটাকে হাসি হাসি করে লোক দুটির মুখের দিকে তাকায় বনমালী। ও মা, লোক কোথায়? এরা যে একেবারে কচি ছোঁড়া। হালকা দাড়ি গোফ বেরিয়েছে মুখে সবে। সুদর্শন। দুজনের পরনের পোশাক বেশ মার্জিত, কিন্তু মুখ থেকে ভক ভক করে বিলাতি মদের গন্ধ ছাড়ছে। আসুন বাবুরা, আসুন আসুন, বসুন। একটি ছেলে বনমালীকে আপাত মস্তক মেপে নিয়ে ভারী কি গলায় রো রো ভাবে বলে উঠল, বসতে আসিনি, কচি দেখে একটা মাল বেচে দাও। বনমালী বিলক্ষণ চেনে।
এসব হচ্ছে বড় ঘরের বিগড়ে যাওয়া ছেলে ছোকরাদের দল। স্কুলে পড়ে, ইংরেজি শেখে, বিলাতি আদব কায়দায় মানুষ হচ্ছে। এদের ভাবসাবই আলাদা। ভাবে সারা পৃথিবী এদের পায়ের তলায় থাকবে, যা ইচ্ছে তাই করে বেড়াবে। হয়তো ফুর্তি টুর্তি করে নিয়ে বলবে, টাকা নেই, কাল দেবো খানে। তারপর আর টিকিট দেখাটিও পাওয়া যাবে না। এমন কত হয়েছে। সাহেবরা তো চলে গেল, কিন্তু সদ্য স্বাধীন হওয়া দেশে তাদের চাল চলন, শিক্ষা দীক্ষার গন্ধ এখনো ম ম করছে। বনমালী আর একটু হেসে গদগদ হয়ে বলল, বাবুরা, নিশ্চয়ই নিশ্চয়ই, কিন্তু একটু বেশি দাম পড়বে যে। প্রায় মারমুখী ভঙ্গিতে আর একজন বনমালীর দিকে তেড়ে আসতে যাচ্ছিল। অন্যজন থামিয়ে দিল। কখন বলেছি দাম দেবো না? আমাদেরকে দেখে ভিখারি মনে হচ্ছে নাকি? অ্যাডভান্স দাম দেবো, এ নাও। খোঁচড় থেকে বেশ কয়েক তারা নোট বনমালীর হাতে গুঁজে দেয় ছেলেটি। ওই অল্প আলোতে বনমালী গুনে নিয়ে দেখে করে 400টি টাকা রয়েছে। এ যে অনেকটাই বেশি। স্বস্তির নিঃশ্বাস ফেলে সে। সব কটা দাঁত বের করে নিয়ে বলে, আসুন বাবুরা, আসুন আসুন, কেমন কি লাগবে নিজের ইচ্ছে মতো বেছে নিন। মাদুরের উপর বসে থাকা এতগুলো মেয়ে মানুষের মধ্যে জ্যোৎস্নাকেই পছন্দ হয় দুজনেরই। বনমালী জ্যোৎস্নাকে ইশারা করে উঠে এসে ওদের সঙ্গে ঘরে ঢুকতে। একটি ছেলে জ্যোৎস্নার হাতটা খপ করে চেপে ধরে। ভীষণ অস্বস্তি হয়, ভয়ও করছে তার। নেশায় টলছে ছেলে দুটো, আবার বমি করে না ভাষায় বিকেলের ওই বুড়ো মিনসেটার মতো। আজ কি কপালে এই লেখা আছে নাকি? ধর, ভাল লাগে না বাপু। কিন্তু আর কি উপায়, খদ্দের হয়। বনমালী এক দৌড়ে ঘরে গিয়ে একটা লণ্ঠন জ্বালিয়ে রেখে বেরিয়ে আসে। এদিকে ওই ছেলে দুটো জ্যোৎস্নাকে এক প্রকার ঠেলতে ঠেলতে টানতে টানতে ঘরের ভেতরে নিয়ে যায়। বনমালীর চোখ অবশ্য ব্যাপারটা এড়ায়নি। ছেলে দুটোর আচরণ একেবারে সুবিধের ঠেকছে না। জ্যোৎস্না উঠে যেতেই মাদুরের জটলাটাও ভেঙে যায়। মেয়েরা ঘরে ঢুকে যায়। কেবল বনমালী কি মনে করে বন্ধ দরজার থেকে খানিক দূরে আবারও একটা বিড়ি জ্বালিয়ে বসে পড়ে। নড়বে না, সে এখন এখান থেকে নড়বে না। ঘরের দরজা বন্ধ করে বিছানার উপর জ্যোৎস্নাকে আছড়ে ফেলে দেয় ছেলে দুটো। তারপর একজন বলে, এই কাপড় খোল। জ্যোৎস্না তাই করে। ভয়ে ওর গলাটা শুকিয়ে কেমন কাঠ কাঠ ঠেকছে। ছেলে দুটো পরনের পাঞ্জাবি খুলে ফেলেছে। ওদের ফর্সা উন্মুক্ত শরীরে চিকচিক করছে ঘামের বিন্দু। জ্যোৎস্নার গায়ের সঙ্গে গা ঠেকিয়ে দাঁড়িয়ে আছে ওরা। একজন কোচরের ভাঁজ খুলে একটা বাক্স বের করলো। সেখান থেকে 2খানা সিগারেট তুলে নিয়ে ধরালো দুজন। উফ, সাহেবদের এই আর একটা জিনিস অসহ্য লাগে জ্যোৎস্নার। মোটে গন্ধ সহ্য হয় না। কোথায় থেলো হুঁকোর দেশি তামাকের গন্ধ, আর কোথায় এই উগ্র বাতাস ভারী করে দেওয়া উৎকট গন্ধ। বাবা, দম বন্ধ হয়ে আসতে থাকে জ্যোৎস্নার। পেছন ফের। আঙুল নাচিয়ে একটি ছেলে জ্যোৎস্নাকে আদেশ দেয়। জ্যোৎস্না ভয়ে ভয়ে পেছন ঘোরে। সঙ্গে সঙ্গে করে একটা যন্ত্রণাকাতর আর্তনাদ বেরিয়ে আসে ওর মুখ থেকে। জ্বলন্ত সিগারেট দুজনেই ওর খোলা পিঠে চেপে ধরে। একবার, দুবার, 3বার সিগারেটের ছ্যাঁকা দিল ওরা।
খদ্দের হয়ে খদ্দের হয়ে। জ্যোৎস্না নিজের মনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল। শেষে আর থাকতে না পেরে বলে উঠল, বাবুরা বাবুরা পায়ে পড়ে এসব করবেন না, বড় জ্বালাপোড়া করছে, বড় জ্বালাপোড়া করছে। জ্যোৎস্নার মুখ টিপে ধরে একটি ছেলে। মাগি বড্ড বকে তো। এই একদম চুপ। টাকা যখন দিয়েছি তখন যা বলবো তাই করবি। এই ওর মুখটা ভালো করে বাঁধ তো, মাগির বড্ড বকবকানি হয়েছে। যাকে বলা হলো সেই ছেলেটি পরনের ধুতি খুলে ফেলল। তারপর জ্যোৎস্নার মুখ সেই ধুতি দিয়ে কষে ভালো করে বাঁধল, যাতে সে চিৎকার করতে না পারে। জ্যোৎস্নার চোখ ঠেলে বেরিয়ে আসছে ভয়ে, আতঙ্কে। সে চিৎকার করতে চাইল, পারল না। ধুতির কাপড়ের খানিকটা মুখের মধ্যে আচ্ছা করে গুঁজে ঢুকিয়ে দিয়েছে ছেলেটা। এ কোন জানোয়ারদের পাল্লায় আজ পড়ল জ্যোৎস্না? সেই কেন, এ কোঠায় তো আরো কত মেয়ে ছিল, তারা কেন নয়? জ্যোৎস্না খুব নরম স্বভাবের মেয়ে, এমন বিভৎসতা উগ্রতা একদম পছন্দ করে না। ওর স্বামীও তো কতকটা এইভাবেই ওকে অত্যাচার করত। ওই জানোয়ারটার হাত থেকে পালিয়ে বাঁচবে বলে এই কোঠায় এসে আশ্রয় নিয়েছিল। হায় রে পোড়া কপাল! কিন্তু আজ বহু বছর পর সেই স্মৃতি আবারও বিস্ফোড়ার মতো মাথা চাড়া দিয়ে উঠেছে। এই ছেলে দুটোর স্বভাব হুবহু ওর স্বামীর মতো। ওর স্বামীও এমন আকণ্ঠ মদে ডুবে প্রতি রাতে ওকে এইভাবেই জন্তুর মতো হাত পা বেঁধে আঁচড়ে কামড়ে প্রহার করে কি পৈশাচিক বিকৃত আনন্দ যে পেত। ছেলে দুটো ঠিক সেইভাবেই খাটের সাথে ধুতির কাপড় দিয়ে ওর হাত পা বেঁধেছে। জ্যোৎস্নার খোলা পেটের ওপর আবার জ্বলন্ত সিগারেটের অগ্নিচুম্বন নেমে এলো। চোখের দুকোণ বেয়ে জল নেমে আসে জ্যোৎস্নার। এইটুকুতেই ক্ষান্ত হলে তাও হয়তো কথা ছিল। তাও ঘরের কোণে একখানি কাপড় কাচার মোগড় রাখা ছিল, সেইটে তুলে নিয়ে এলো। এবার হাতে পায়ে একবার এ মারে তো একবার ও মারে। নির্মম ভাবে একের পর এক মুগুরের ঘা নেমে এলো জ্যোৎস্নার শরীরের উপর। অসহ্য যন্ত্রণায় চোখ উল্টে যাচ্ছে জ্যোৎস্নার। চিৎকার করতে পারছে না। কি অসহায়, কি বিপন্ন লাগছে নিজেকে ওর। বাঁচবে না, এমন বেশিক্ষণ চলতে থাকলেও বাঁচবে না। সে আজ প্রাণে মারা যাবে। ছেলে দুটোর চোখে মুখে কি পৈশাচিক আনন্দ। নিস্তেজ হয়ে আছে জ্যোৎস্না। বাইরে বসে থাকা বনমালীর কানে কোনো আওয়াজ পৌঁছয় না, কারণ জ্যোৎস্না একটি বারও চিৎকার করতে পারেনি। ঝিমিয়ে পড়ছে দেখে ছেলে দুটো কি মনে করে ওর হাতের বাঁধন খুলে দেয়। তারপর ওর সারা শরীরে উন্মত্ত হস্তির মতো দাপিয়ে বেড়াতে থাকে। চুম্বন বড় পবিত্র, বড় কোমল, কিন্তু চুম্বনের সাথে এমন দংশন খুব একটা অপরিচিত নয় জ্যোৎস্নার কাছে। অন্তত এই ব্যাপারটার সাথেও ভীষণ পরিচিত। তার স্বামীও তো তাকে এইভাবেই। শরীরের সমস্ত শক্তি সঞ্চয় করে দুই হাত মুখের কাছে জড়ো করে মুখের বাঁধনটা সরিয়ে দেয় জ্যোৎস্না। বনমালী না, বাঁচাও, বাঁচাও, বাঁচাও আমায়। জ্যোৎস্নার কান ফাটানো চিৎকার শুনে তড়াক করে লাফ দিয়ে ওঠে বনমালী।
যা ভেবেছিল ঠিক তাই, 2 লাফে দরজার ওপর গিয়ে পড়ে সে। এই খোল খোল দরজা, দরজা খোল, ভেঙে ফেলবো না হলে, দরজা খোল। চেঁচামেচি শুনে বেরিয়ে আসে বাকি মেয়েরাও। উঠোনে আবার জটলা। বনমালীর 3 ধাক্কায় বেড়ার দরজা ছত্রখান হয়ে ভেঙে পড়ে। হুড়মুড়িয়ে ঘরে ঢুকে পড়া বনমালীকে দেখে জ্যোৎস্না আবারও চিৎকার করে ওঠে, বাঁচাও গো, মেরে ফেললো, মেরে ফেললো, আমায় মেরে ফেললো, বাঁচাও। চিৎকার করেই ধপ করে খাটের উপরে পড়ে গেল জ্যোৎস্না। অজ্ঞান হয়ে গেল বুঝি। এই রোগা ভোগা শরীরে কতক্ষণ সয় এমন অত্যাচার। চোখে জ্বলন্ত দৃষ্টি নিয়ে জানোয়ার দুটো বনমালীর দিকে তাকায় এবার। দুজনের শরীরে কৌপিন ছাড়া আর কোনো জামা কাপড় নেই। এই হলো এদের ভদ্রতার নগ্ন রূপ। এই হচ্ছে উলঙ্গ বিলাতি শিক্ষা। সাহেব সুবোধের কাছ থেকে শুধু এসব বিকৃতি শিখেছে। চিৎকার করে ওঠে বনমালী, বেরো, বেরিয়ে যা এক্ষুনি, এক্ষুনি বেরো, না হলে লাঠি পেটা করে তাড়াবো, বেরিয়ে যা। এই খবরদার, 1 পাও এগোবি না। হাতে এই মুগুরটা দেখেছিস? এটা দিয়ে মাথা ফাটিয়ে একবারে চানাচুর করে ফেলবো। বেশি টাকা দিয়েছি, যা ভালো লাগবে তাই করব। বেরো এখান থেকে। বনমালী তবে রে বলে ঝাঁপিয়ে পড়তেই যাচ্ছিল নিজের জীবনের পরোয়া না করে, কিন্তু খপ করে একটা হাত এসে তার কাঁধ খামচে ধরে। এই হাতের স্পর্শ খুব ভালো করে চেনে বনমালী। একেবারে পোষ্য কুকুরের মতো শান্ত হয়ে গেল। নিজেকে সংযত করে সরে দাঁড়ালো দরজার বাইরে। বনমালীকে বাইরে ঠেলে দিয়ে দীর্ঘদেহী এক অবয়ব ঢুকে গেল ঘরের ভেতরে। টাকা দিয়েছিস বলে যা মর্জি তাই করবি, এটা কে বলেছে তোদের? এই মাসি, তুমি মাঝখানে ঢুকো না। বেরিয়ে যা এক্ষুনি। কেটে কেটে কথাগুলো বলল দরজায় দাঁড়িয়ে থাকা মহিলা। সদ্য শিক্ষিত উচ্চবিত্ত 2 যুবকের গায়ে যেন জ্বলন্ত অঙ্গারের ছ্যাঁকা পড়ল এই কথা শুনে। এক অশিক্ষিতা কোঠাওয়ালি, সে তাদেরকে বলছে বেরিয়ে যেতে। সে অগ্রিম পয়সা বুঝিয়ে দেওয়ার পরেও এত বড় সাহস! এর তো একটা হেস্তনেস্ত দরকার। যার হাতে মুকুট ছিল সে এবার খাট থেকে নেমে দৌড়ে তেড়ে এলো মহিলার দিকে। মুকুটটা অনেকটা ওপরে উঁচিয়ে উঠল, কিন্তু মহিলার মাথায় সজোরে একটা আঘাত বসানোর আগেই হাত সমেত থমকে গেল। খপ করে ছেলেটার হাত ধরে ফেলল মহিলা। কি অসীম শক্তি তার গায়ে! রোগা, লম্বা, আপাত দৃষ্টিতে বলহীন এক নারীর শরীরে এত শক্তি যে নিয়মিত মুগুর ভাজা ছেলেটির হাত তার আঙুলের চাপে নীল হয়ে যাচ্ছে। ভুল করছিস কিন্তু, এখনো বলছি বেরিয়ে যা। নির্বিকার ঠান্ডা কণ্ঠে কথাগুলো ছেলেটার চোখে চোখ রেখে বলল সেই মহিলা। খাটের উপর হতভম্ব হয়ে বসে আর একজন এসব দেখছিল হাঁ করে। কি মনে হতেই সেও এবার তেড়ে এলো মহিলাটার দিকে। মহিলা সেই ছেলেকেও ধরে ফেললো আর 1 হাত দিয়ে। আরে আরে এর গায়ে এমন আসরিক শক্তি কেন? দুজন বলশালী তাকড়াই জোয়ানকে স্রেফ হাত দিয়ে ধরে রেখেছে, অথচ তাদের নড়ার ক্ষমতা অবধি নেই। প্রতিরোধ তো দূরস্থান।
ঘাতকের হাতে পড়া পাঁঠার মতো অবস্থা এখন ওদের। হঠাৎ বনমালীর হুঁশ ফিরে আসে। সে পেছনে ঘুরে তার পেছনে দাঁড়িয়ে থাকা কৌতূহলী মুখগুলোর দিকে তাকিয়ে শশব্যস্ত হয়ে বলে, এই তোমরা এখন আর এখানে কেউ বেকার বেকার গোল করো না, যাও সবাই এখন যেটা নিজের নিজের ঘরে যাও। বনমালী জানে এবার কি হতে চলেছে। তার গা হাত পা থরথর করে কাঁপছে। বনমালীর তাড়া খেয়ে মেয়েরা সরে পড়ে। তাদের মধ্যেও কেউ কেউ পূর্ব অভিজ্ঞতা থেকেও জানে কি ঘটতে চলেছে এখন। একেবারে কোণের ঘরটিতে মেয়েদের নিয়ে দৌড় দেয় এই কঠোর প্রবীণা দুই অভিভাবিকা। ঠক ঠক করে বসে কাঁপতে থাকে তারা। বনমালী উঠোনের মধ্যেই কাঁপতে কাঁপতে বসে পড়ে দরজার দিকে পেছন করে। ভেতরের দৃশ্য দেখবে না সে। বনমালী জানে এরপর কি হবে। আগেও দু একবার নিজের চোখে এমনটা হতে দেখেছে সে। দুহাতে ধরা ছেলে দুটোকে গলা ধরে শূন্যে ভাসিয়ে তোলে মহিলা। তাদের কণ্ঠনালীর ওপর যেন কাঁকড়ার দাঁড়া চেপে বসেছে। তারা চিৎকার করতে পারছে না। গলা কেটে দেওয়া মোরগের মতো শুধু ছটফট করে লাফাচ্ছে নিঃশব্দে। দুজনের দিকেই একবার করে তাকায় মহিলা। তার চোখের দিকে তাকিয়ে মাথা ঘুরে যায় দুজনের। নিস্তেজ হয়ে পড়ে সমস্ত শরীর। থরথর করে কেঁপে ওঠে কয়েকবার। চিৎকার করার সময়টুকুও পায় না ওরা। শরীর দুর্বল হয়ে পড়ে, প্রচণ্ড পরিমাণে দুর্বল। নিথর দেহ দুটোকে মাটির মেঝের উপর ধপ ধপ করে ফেলে দেয় মহিলা। তারপর বাইরে বেরিয়ে উঠোনে বসে থাকা বনমালীর উদ্দেশ্যে বলে, ওই দুটোকে কোথাও ফেলে দিয়ায়। বনমালী কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ায়। অনিচ্ছা সত্ত্বেও লণ্ঠন হাতে করে এগিয়ে যায় দরজার সামনে। গিয়ে দেখে মরা গাছের মতো শুকনো দুটো দেহ পড়ে রয়েছে সেখানে। মুখ হাঁ করা, সমস্ত শরীরের চামড়া শুকিয়ে হাড়ের সঙ্গে লেগে রয়েছে। যেন নিখুঁতভাবে ছেলে দুটোর রক্ত, মাংস, দেহরস কেউ শুষে নিয়েছে বাইরে থেকে। শরীরে একটাও আঘাত না করে ঢোক গেলে বনমালী। পেছনে তাকিয়ে দেখে উঠোনে উবু হয়ে বসে পড়েছে মহিলা। মুখ নিচু করে মাথাটা একটু হেলাতেই তার মুখ থেকে গলগল গলগল করে বেরিয়ে আসে একটা তরল, ঘন আঠালো একটা তরল। মাটিতে পড়তেই এত অল্প আলোতেও অনেক দূর থেকে জিনিসটা চিনতে পারল বনমালী। রক্ত, টাটকা তাজা যুবক দেহের রক্ত। বিন্দিয়া মাসিকে চিনি আজ ৪৫ বছর হয়ে গেল। সেই যে ১৬ বছর বয়সে প্রথম যেমনটি দেখেছিলাম, আজও তেমনটি আছে। বিন্দিয়া পিসির বয়স কখনো বাড়ে না। আমার চুল সাদা হয়েছে, দাঁত পড়েছে, চামড়া ঝুলে গিয়েছে, চোখেও একটু কম দেখি আজকাল। কোন দিন পুরোপুরি অন্ধ হয়ে যাই, তাই মানে মানে বিন্দিয়া মাসির কাহিনী লিখতে বসলাম। এতগুলো বছর ধরে পেটের মধ্যে যে কথাগুলো চেপে রেখেছি তা সব লিখে হালকা করে দেব আজ। কথাগুলো খুব সাধারণ কথা হলেও
এত পেট ঘুরঘুর করতো না আমার, কিন্তু কথাগুলো মোটেই সাধারণ নয়। রহস্যের চাদরে মোড়া সব কথা, সাধারণ মানুষ শোনেনি এমন সব কথা, অবিশ্বাস্য সব কথা। জানি না এসব ছাইপাশ কখনো কেউ পড়বে কিনা, তবে কাহিনী সম্পূর্ণ সত্য এবং আমার নিজের চর্মচক্ষে দেখা। সর্বোপরি এ কেবল বিন্দিয়া মাসির কাহিনী নয়, আমার নিজের জীবনের কাহিনীও বটে। যতটুকু গুছিয়ে লিখতে পারবো লিখে রাখবো ততটুকুই। একদম প্রথম থেকে শুরু করাই ভালো, তাহলে সব কিছুর সাথে আপনাদের দ্রুত পরিচয় ঘটবে। কারণ এ কাহিনীতে আপনি এমন কিছু পড়বেন যা আপনাকে পরবর্তীকালে আর এসব খুঁটিনাটি ভাববার বিষয়ে অবসর দেবে না। আপনি অস্বস্তিতে ভুগবেন, ভয় পাবেন, হয়তো আমাকে পাগল ঠাওরাবেন। কিন্তু আবারও বলছি, এ কাহিনী এক তিলও কল্পনা নয়। আমি সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে স্নান সেরে চুলে ঠান্ডা তেল মেখে রোদে বসে এক শীতের দুপুরে আমার কোলের উপর দিস্তা কাগজের সেলাই করা খাতাখানি রেখে এই কাহিনী লিখছি। আমি গিরিজাবালা সরকার। নামের আগে কুমারী কিংবা শ্রীমতী কিছুই ব্যবহার করি না। আমার বিয়ে হয়েছিল, অথচ স্বামীর নামে শাঁখা সিঁদুর হাতে কপালে নেই। অথচ আমি বিধবাও নই, আবার মন থেকে নিজেকে কুমারীও মনে করি না। বড় গোলমেলে বিষয়। যা হোক, আপনারা পড়তে পড়তে বুঝতে পারবেন কেন এই দুটানা। বর্তমানে আমি 61 বছরের এক বৃদ্ধা। জীবনের 45টা বছর আমি কাটিয়েছি বিন্দিয়া মাসির সঙ্গে, এখনো কাটাচ্ছি। এই বাড়িতে যার আঙিনায় বসে এই কাহিনী লিখছি আমি। জায়গাটার নাম ধরে নিন চটকদিঘি। আসল নাম বলছি না, কারণ আমি চাই না বিন্দিয়া মাসি বা আমরা কেউ বহির্জগতের কাছে সম্পূর্ণভাবে প্রকাশিত হয়ে পড়ি। আচ্ছা, এইটুকু বলে দিলাম, দক্ষিণবঙ্গের মানচিত্রের মধ্যেই কোথাও একটা হবে এই জায়গা। খানিক দূরেই গঙ্গা বয়ে গিয়েছে। চটকদিঘিকে পুরোপুরি গ্রামও বলা যাবে না, আবার শহরও বলা যাবে না, চলতি কথায় মফস্বল। তবে যে সময়কার কথা বলছি তখন মফস্বল এবং গ্রামের মধ্যে খুব বেশি পার্থক্য থাকতো না। বিন্দিয়া মাসির কোঠা চটকদিঘি হাটের পেছনে যে বড় মাঠটা রয়েছে, সেই মাঠের একেবারে শেষ প্রান্তে। সেই সময় এবাড়ির সদস্য বলতে বিন্দিয়া পিসি, আমি, কদম, জ্যোৎস্নাদি, দুর্গাদি, গৌতমী এবং আমাদের সকলের ভেড়ুয়া বনমালিদা। আরও দুজন ছিলেন আমাদের সকলের আদরের দুই বুড়ি, পান্তি ঠাম্মা আর বুধি ঠাম্মা। সাকুল্যে 10 জনও নয়। আমাদের সকলের মধ্যে সবচেয়ে আলাদা ছিল এই বাড়ির মালকিন বিন্দিয়া মাসি, মানে এখনো আছে। আলাদা কি কারণে তা ধীরে ধীরে প্রকাশিত হবে। বিন্দিয়া মাসি খুব ভারী কি চালের মহিলা, কারোর সাথে বড় একটা কথা বলে না। উঠোনের শেষ প্রান্তের ঘরটায় বেশিরভাগ সময় দরজা এঁটে থাকে। উঁচু লম্বা গড়ন, ধবধবে ফর্সা গায়ের রং, টান টান চামড়া,
বিড়ালের মতো কটা দুটো চোখ, নিতম্ব অবধি ছড়ানো কালচে বাদামি চুলের ঢাল, কোটকোট করে পান মশলা চিবোতো সারাক্ষণ। গায়ের কাছে গেলেই পান মশলার সুন্দর গন্ধ আসতো, আর গন্ধ আসতো কম দামি আতরের। মাসি যে বাঙালি নয় তার নাম দেখেই আশা করি বুঝতে পারছেন, কিন্তু মাসি পরিষ্কার টানে বাংলা বলতে পারে, বহুকাল ধরে বাংলায় বাস করার স্বীকৃতি। কতকাল তা আমি জানি না, কেউই জানে না, মাসি নিজেই জানে। বিন্দিয়া মাসি রহস্যের আকর। আমাদের মধ্যে দুর্গাদি ছিল মাসির সবচেয়ে কাছের ডান হাত বলা চলে। সে নিজেও ছিল মাসির মতো কাঠখোট্টা, শক্ত পাথরের মতো মুখ, বয়স আন্দাজ করা যায় না মুখ দেখে, কোষ্টি পাথরের মতো মিশ কালো গায়ের রং। কখনো হাসতে দেখিনি দুর্গাদিকে, এসব কারণের জন্যই বোধহয় মাসির কাছে ঘেঁষতে পারত সে। দুর্গাদি একদিন আমাদের বলেছিল, মাসি নাকি উড়িষ্যার সম্বলপুরের কোনো এক গ্রাম থেকে বহু বহু কাল আগে এখানে এই চটক দিঘিতে এসে মেয়েদের নিয়ে এই কোঠা খুলে বসেছে। ব্যাস, ওইটুকুই। এর বাইরে মাসির ব্যাপারে আর কখনো বিশেষ কিছু আমাদের বলেনি দুর্গাদি। তবে আমাকে বলেছিল, অনেক কিছুই বলেছিল, সে কথায় পরে আসছি। যাই হোক, বিন্দিয়া মাসির চালচলন ছিল দেখার মতো। বিশাল রাজপাট থেকে ষড়যন্ত্র করে বিতাড়িত হওয়া নির্বাচিত কোনো নারীর মতো। মহিলার কথা বলার ধরন, গলার স্বর কিংবা কটাক্ষেই সামনের মানুষ চুপসে জল শূন্য মশকের মতো হয়ে যেত, এমনই তার ব্যক্তিত্বের দাপট। বিন্দিয়া মাসিকে কখনো উঁচু গলায় কথা বলতে শুনিনি, সামান্য কথাতেই কাজ হতো। সকলেই ভয় পেত বিন্দিয়া মাসিকে। এলাকার পুলিশ থেকে শুরু করে নেতা, মন্ত্রী, মোড়ল, প্রধান সব ছিল মাসির পায়ের তলায়। তবে আমরা মাসিকে ভয় পেতাম অন্য কারণে, কারণ আমরা যা জানতাম তাই কোঠার বাইরে আর কেউ জানত না। আজ হয়তো আমার লেখার মাধ্যমে জানবে। যাই হোক, শহুরে মানুষজন কোঠা বাড়ি বলতে যা বোঝে এ কিন্তু তেমন নয়। অনেকখানি জায়গা জুড়ে দুপাশে ছোট ছোট মাটির কুঁড়ে, মাঝখানে বিরাট বড় উঠোন। একেবারে শেষ প্রান্তের ঘরটা বিন্দিয়া মাসির। গোটা বাড়িটা মাটির পাঁচিল দিয়ে ঘেরা। একখানি পেল্লায় শাল কাঠের সদর দরজা বাড়ির সামনে। সন্ধে হলেই ঘরগুলোতে জ্বলে উঠত রেড়ির তেলের লণ্ঠন। উঠোনে সানন্দে খেলা করে বেড়াতো পূর্ণিমার জ্যোৎস্না আর অমাবস্যার মিশ কালো অন্ধকার। আজও একই রকম আছে, তেমন উল্লেখযোগ্য পরিবর্তন কিছু হয়নি। শুধু লণ্ঠনের বদলে এসেছে আরেকটু জোরালো হ্যাজাক আলো। গরমকালের জন্য শহর থেকে আনা হয়েছে ছোট ছোট টেবিল পাখা, ব্যাস, আর কিছুই নয়। এসবই খদ্দেরদের সুবিধের জন্য, না হলে এটুকুও করতে রাজি ছিল না মাসি। মাসির বৈদ্যুতিক আলো একেবারে পছন্দ নয়। ওর নিজের ঘরে আজও সন্ধে হলে কেবলমাত্র একখানি মান্ধাত্তার আমলের পিতলের লম্প জ্বলে। হঠাৎ করে ঢুকে পড়লে মনে হবে বাইরের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন আমাদের এই বাড়িটা। বিচ্ছিন্ন,
একাকী, আদিম এক রাজত্ব, যার প্রজা আমরা সকলে, এবং ওই দরজা টপকে ঢুকলে খদ্দেররাও। আর এখানকার একচ্ছত্র রানী বিন্দিয়া মাসি। যাক, সাতকাহন বাদ দিয়ে আসল কথায় আসি। যখনকার কথা বলছি তখন আমার বয়স মাত্র 16 বছর, 1963 সাল। আমি তখন সবে ম্যাট্রিকুলেশন পাশ করেছি। ছাত্রী হিসেবে বরাবরই ভালো ছিলাম। সেই যুগে ম্যাট্রিক পাশ করা, তাও আবার মেয়ে মানুষ হলে, তাকে দেখার জন্য বাড়িতে ভিড় জমে যেত। দেখতেও খারাপ ছিলাম না কোনো কালে, তাই পানি গ্রহণের প্রস্তাব নিয়ে আসা পাত্রের অভাব হয়নি কখনো আমার বাবা মশাইয়ের কাছে। কিন্তু আমার বাবা মশাই সেই সুযোগের তুলনায় অনেক মুক্তমনা ছিলেন। তিনি চেয়েছিলেন আমি পড়াশোনা করে শহরে যাই, সরকারি চাকুরি করি। সব ভালোই চলছিল, কিন্তু সরকারি চাকুরি বোধহয় আমার কপালে লেখা ছিল না। বিধাতা আমার ভাগ্য নিয়ে অন্য খেলা খেলেছিলেন। স্কুলে আমার এক বান্ধবী ছিল, সবচেয়ে প্রিয় বান্ধবী। তার নাম বর্ণলতা। 1 গ্রাম পরেই ওর বাড়ি, তবে আগে কখনো যাইনি। একদিন ছুটির পর বন্য এসে আমার 2টি হাত ধরে খিলখিলিয়ে হেসে বলল, এই সই সই শোন না, অনেক বলে কয়ে মেলা কেঁদে কেটে পায়ে ধরে বোঝানোর পর আমার বাবা মশাইকে এবছর আমার জন্মদিনে এক বিরাট পার্টি আয়োজন করতে বলেছি। ওই যেরকম সাহেবরা করতেন না, সেই রকম। অনেক খাওয়া দাওয়া হবে, অনেক আনন্দ হবে, অনেক বড় বড় সব লোকজনরা আসবেন। তোকে কিন্তু আসতেই হবে সই, আমি তোর কোনো বারণ শুনবো না। বারণ করব কেমন করে? আমার প্রিয় বান্ধবীর জন্মদিন বলে কথা, তার ওপর আমি জীবনে কোনো দিনও কোনো পার্টিতে যাইনি। বাবা মশাইকে একবার বলতেই রাজি হয়ে গিয়েছিলেন, তবে শর্ত ছিল সঙ্গে আমাদের চাকর ভবানী প্রসাদ যাবে। আমার তো আনন্দ আর ধরে না। দর্জিকে বলে নতুন জামা বানালাম, ফুটফুটে পরীর মতন সেজে গুজে ভবানী কাকার হাত ধরে বন্যদের বাড়িতে গিয়ে উপস্থিত হলাম নির্ধারিত দিনে। ওর মুখে শুনেছিলাম ওর বাবা পার্টির অনেক বড় কর্তা। কি পার্টি, কিসের কর্তা, অত শত জানতাম না, তবে বন্যদের বাড়ি দেখে বুঝেছিলাম এত ঝমঝম গমগম যার বাড়িতে, তার প্রভাব প্রতিপত্তি মন্ত্রী আমলাদের চেয়ে কিচ্ছু কম হবে না। ঠিক এখান থেকেই, হ্যাঁ ঠিক এখান থেকেই কাহিনীর সূত্রপাত। সারাদিন ধরে বান্ধবীদের সঙ্গে হুটোপুটি করে হেসে খেলে বেড়ানো, তারপর রাজকীয় নৈশভোজ সেরে বাড়ি ফিরে আসা বিচারি আমি জানতেও পারলাম না সেই দিন কি সর্বনাশের বীজ রোপণ করা হয়েছিল। 2 দিনের মধ্যে বাবা মশাইয়ের কাছে এক সংক্ষিপ্ত চিঠি এসে পৌঁছয়। সে চিঠিখানা আমিও পড়েছিলাম বইকি। এত বছর পরেও আমার স্মৃতির আয়নায় তার হুবহু প্রতিচ্ছবি নিখুঁতভাবে স্পষ্ট। চিঠিটি ছিল এই: বন্ধু বড়েশু, গত মঙ্গলবার আমার একমাত্র কন্যা বর্ণলতার শুভ জন্মদিন উপলক্ষে আয়োজিত পার্টিতে আপনার কন্যা গিরিজাওয়ালাকে আমার জ্যেষ্ঠ ভাতৃব্য নৃপেন্দ্র আড়াল হইতে দেখিয়া পছন্দ করিয়াছেন। পাত্রের বয়স মাত্র 25 বৎসর। পাত্র সচ্চরিত্রবান, নৌবাহিনীতে চাকুরিরত এবং সুদর্শন। আমি আমার ভ্রাতৃব্যের পক্ষ হইতে
আপনার নিকট আমার কন্যার পানি গ্রহণের প্রস্তাব পাঠাইলাম। আশা রাখিতেছি আপনার কোনো আপত্তি হইবে না। উপরন্তু আমাদিগের আলয় আপনার কন্যার কোনরূপ অভাববোধ হইবে না। আমরা তাহাকে নিজ কন্যা সমযত্নে লালন করিব। আপনার অভিপ্রায় জানিবার অপেক্ষায় রইলাম। বিনীত ভূপেন্দ্রনাথ সেন। আমার বাবা মশাইয়ের মাথায় আকাশ ভেঙে পড়েছিল। চিঠির ভাষা যতই বিনীত হোক না কেন, বাবা মশাই বিলক্ষণ জানতেন বন্যর বাবা অর্থাৎ ভূপেন্দ্রবাবুর কথায় আপত্তি করা বা তাকে না বলার অর্থ তাঁর সঙ্গে শত্রুতা তৈরি করা। অনেক ক্ষমতাবান লোক তিনি। বাবা মশাই উপায়ান্তর না দেখে রাজি হলেন। আমি কিছুই বলতে পারলাম না। বাবা মশাই সবটাই বুঝিয়ে বলেছিলেন। তাই তার নিরাপত্তার কথা, আমার নিরাপত্তার কথা মাথায় রেখে বিয়েতে রাজি হয়ে গিয়েছিলাম। সেই সঙ্গে এটা ভেবেও আনন্দ হয়েছিল আমার প্রিয় বান্ধবী বন্যর সঙ্গে রোজ সাক্ষাৎ হবে। এরপর থেকে সে হবে আমার ননদ। ভারী মজা তো। হায় রে, হায় রে অবোধ আমার মন। তখনও জানতাম না জীবনের এক কালো অধ্যায় অপেক্ষা করছে সেখানে আমার জন্য। যথাসময়ে দিনক্ষণ দেখে বর্ণলতার বরদা নৃপেন্দ্রনাথের সঙ্গে আমার বিয়ে হয়ে গেল। শুভ দৃষ্টির সময় স্বামীকে দেখে মনে মনে পুলকিত হয়েছিলাম। সুদর্শন সুপুরুষ একজন মানুষ। এর বেশি কিছু বোঝার বয়স হয়নি তখনও। তবে বিয়ের 2 দিনের মধ্যেই বুঝতে হয়েছিল এর চেয়ে আরো ঢের বেশি কিছু। 2 দিনের দিন সন্ধেবেলায় আমি ঘরে বসে রূপোর জাঁতি দিয়ে সুপারি কাটছি। আমাকে একা পেয়ে ঘরের দৌড় দিয়ে আমার সামনে এসে বসলেন আমার শাশুড়ি মা প্রভারানী দেবী। নথ দুলিয়ে দুলিয়ে যে কথাগুলো বললেন তা শোনার জন্য আমার বয়সী এক অবোধ কিশোরী মোটেই প্রস্তুত ছিল না। তিনি বলেছিলেন, শোনো বড় বউ, একখান কথা কই, খবরদার নিপেনকে কিন্তু বলবে নে। এই আমার দিব্যি রইল। নিপেনকে বিয়ে করেছ ভালো, কিন্তু স্বামীর সাথে সাথে দেওর ঠাকুরপটিকেও তো একটু দেখতে হবে বউ। তারও তো বয়স হচ্ছে, তারও তো একটু মেয়ে সঙ্গ করতে ইচ্ছে করে নাকি? কিন্তু আমি তো আর এখনই তার বিয়ে দেব না। আমার শখ ও শহরে গিয়ে মস্ত বড় ব্যারিস্টার হবে। তাই যে কদিন বিয়ে না হয় তুমি একটু ঠেকনা দাও বাপু। এই সর্বনাশা কথাগুলো তখনও খুব ভালো করে বুঝতে পারিনি। আর শাশুড়ি ঠাকুরনের মুখের উপর কথা বলার সাহস আমার ছিল না। আমি ঘাড় নেড়ে সম্মতি দিয়েছিলাম। ভেবেছিলাম প্রায় সমবয়সী ঠাকুরপটি বন্ধু হিসেবে আমার সঙ্গ চান। কিন্তু ঘটনা যে অন্য তা বুঝলাম ঠিক 7 দিন পরে, যখন আমার স্বামী পশ্চিমে চলে গেলেন তার চাকুরি স্থলে। সেদিন রাতে আমার দেওর মহেন্দ্রকে রাতে আমার ঘরে ঢুকিয়ে বাইরে থেকে খিল তুলে দিলেন আমার শাশুড়ি মা। ফুলশয্যার রাতে স্বামীর পর এই দ্বিতীয়বারের জন্য আমার পুরুষের শরীর ছোঁয়া। ভেবেছিলাম জীবনে স্বামী ছাড়া আর কারোর শরীর কখনো ছোঁবে না। সেই রাতে আমি শাশুড়ির ভয়ে টু শব্দটি করিনি। সারা রাত চোখের জল ফেলেছিলাম। নিজের ওপর নিজেরই ভীষণ ঘৃণা হচ্ছিল। আমি কি তবে নিহাতি এক ভোগ্য বস্তু? আমার এই আগুনের মতো রূপ আমার কাল হলো শেষমেশ।
ভেতরে ভেতরে কুমড়ে মরলেও আমার কিচ্ছু করার ছিল না। প্রতি রাতে এমনভাবেই চলতে থাকলো। আমার স্বামী মানুষটি যে খারাপ ছিলেন তা বলবো না, তিনি হয়তো এসব নোংরামির কিছুই জানতেন না। তার কথা ভেবে আমার কষ্টে বুক ফেটে যেত। ভাবতাম তিনি কেন আমাকে নিজের সঙ্গে নিয়ে গেলেন না। মানুষ মানসিক অশান্তির মধ্যে থাকলে তার মুখ দেখে আর 5টা মানুষ বুঝেই যায়। বর্ণলতা ছিল আমার পরম বান্ধবী, সেও বুঝতে পারল। একদিন আড়ালে ডেকে আমায় জিজ্ঞেস করলো, এই সই, তোর কি হয়েছে রে? আগের মতো হাসিস নে, চোখের তলায় কালি পড়ে গেছে। ঠিক করে কারোর সাথে কথা বলিস না, সারাদিন এমন ঝিমোচ্ছিস কেন বলতো? কি ব্যাপার বলতো? স্কুলে থাকতে আমি আর বন্য একদিন আঙুলে আঙুলে রেখে প্রতিজ্ঞা করেছিলাম দুজন দুজনকে কখনো মিথ্যে কথা বলবো না। ঝরঝর করে কেঁদে ফেলেছিলাম বান্ধবীর সামনে, সব সত্যিটা উগড়ে দিয়েছিলাম। ভাগ্যিস বলেছিলাম সবটা, না হলে ওই নরকপুরীতেই বাকি জীবনটা একটা মিথ্যে নোংরা চরিত্রে অভিনয় করে যেতে হতো। সব শুনে বন্য মুখটা কঠিন করে আমায় শুধু বলেছিল, তুই আর এখানে থাকিস নে রে গিরি, তোকে পালাতেই হবে। আমি ওর মুখ চেপে ধরে বলেছিলাম, চুপ 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 কর, চুপ কর মুখ পড়ি, চুপ কর। সংসার ছেড়ে কোথায় পালাবো, কার কাছে পালাবো? বাবা মশাই আমাকে ঘরে তুলবেন, আর যদিও বা তোলেন, এ বাড়িতে আমাকে নিয়ে আসতে কতক্ষণ? সেজন্যই তো বলছি, পালিয়ে যা, বাপের কাছেও যাবি নে। এই সব কিছু ছেড়ে তুই পালা। গিরি, এদের কিন্তু অনেক ক্ষমতা, তোকে মেরে পুঁতে দিলেও কেউ কিচ্ছুটি করতে পারবে না। আমি কখনোই চাইনি যে তোর এই বাড়িতে সেটা হোক, বিশ্বাস কর আমাকে। কিন্তু আমার চাওয়া না চাওয়াতে এ বাড়ির কারোর কিচ্ছু যায় আসে না। তাই বলছি, এই সব কিছু ছেড়ে পালিয়ে যা, পালিয়ে যা তুই। বন্যকে জড়িয়ে ধরেছিলাম আমি, হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলেছিলাম, কোথায় যাব বল, কার কাছে যাব, কার কাছে? বন্য আমায় জড়িয়ে ধরে হাপুস নয়নে অনেক কাঁদতে কাঁদতে বলেছিল, যেদিক পানে দু চোখ যায় তুই সেদিকে চলে যা, অনেক দূরে, যেখানে তোর খোঁজ কেউ কোনোদিন পাবে না। কিন্তু এদিক পানে আর আসিস নে, আজ রাতেই তুই পালাবি, আমি তোকে স্টেশন পর্যন্ত পৌঁছে দেব। না রে বন্য, তা হয় না। এরা যদি জানতে পারে তুই আমাকে পালাতে সাহায্য করেছিস, তাহলে তোর কি হবে ভেবে দেখেছিস? বন্য আমার কাঁধ ধরে ঝাঁকিয়ে বলেছিল, তোকে যা বলেছি তুই তাই করবি, কোনো প্রশ্ন করবি নে, সাথে কোনো তল্পি তল্পাও নিবি নে, এক কাপড়েই বাড়ি ছাড়বি। তোর ভাগ্যে যা আছে তাই হবে, কিন্তু এই নরক থেকে তুই পালা সই। কথা মতো সেদিন সন্ধ্যা রাতেই শ্বশুর বাড়ি ছেড়ে পালিয়েছিলাম আমি। শেষবারের মতো আমার চেনা জানা মানুষদের মধ্যে যার মুখ দেখেছিলাম সারা জনমের মতো, সে আমার বান্ধবী বর্ণলতা। জানি না সে এখন কোথায় আছে, কেমন আছে, আদৌ বেঁচে আছে কিনা। সেদিন রাতেই বা বাড়ি ফিরে তার সঙ্গে কি হয়েছিল কিচ্ছু জানি না, কিচ্ছু না। তারপর আর কখনো কোনো চেনা মানুষের সঙ্গে দেখা হয়নি ইহজীবনে অদ্যাবধি। সে রাতে রেলে চেপে নিরুদ্দেশের পথে পাড়ি দিয়েছিলাম। হতভাগ্য এক 88 বর্ষীয়া ক্ষুধার্ত তৃষ্ণার্ত নিঃসঙ্গ কিশোরী। সে স্টেশনে ট্রেন থেকে নেমে
সারা রাত তাড়া খাওয়া জন্তুর মতো লুকিয়েছিলাম কোনো এক বেঞ্চির তলায়, যাতে কোনো পুরুষের লোলুপ নজর আমার ওপর পড়তে না পারে। সারা রাত মশার মধ্যে শুয়ে শুয়ে কেঁদেছিলাম। বাবা মশাই, মায়ের মুখ খুব মনে পড়ছিল বারবার। স্বামীর কথাও মনে পড়ছিল। তিনি মানুষটা হয়তো এতটাও খারাপ ছিলেন না। তার সঙ্গে যদি পশ্চিম দেশে যাওয়ার জেদ করতাম, তিনি হয়তো নিয়ে যেতেন। তাহলে হয়তো আজ আমার এই পরিণতি হতো না। আসবার সময় কেবল অল্প কিছু টাকা শাড়ির আঁচলে বেঁধে নিয়ে এসেছিলাম। সকাল হলে কতকটা হেঁটে, কতকটা গরুর গাড়িতে চড়ে নৌকায় গঙ্গা পাড়ি দিয়ে এসে পৌঁছেছিলাম এই চটক দিঘিতে। খিদে পেট জ্বলে যাচ্ছে তখন। চটক দিঘির হাটে মাসকাবাড়ি বাজার করতে এসেছিল বনমালীদা। সঙ্গে ছিল কদম আর গৌতমী। আমি এক দোকানির কাছ থেকে কিছু মুড়ি আর বাতাসা নিয়ে এক গাছতলায় বসে চিবোচ্ছিলাম আপন মনে। তখনই ওরা আমাকে দেখতে পায়। আর সেই দিনই আমার এক নতুন জীবনের সূচনা হয়েছিল। দেখতে পাচ্ছিলাম দূর থেকে আমারই বয়সী বা আমার থেকে কিছুটা বড় দুটি মেয়ে আর একজন মধ্যবয়স্ক পুরুষ মানুষ হেঁটে আসছে আমার দিকেই। গৌতমী বেশ উচ্চস্বরে বলেছিল বনমালী দাদাকে, এই মেয়েটাকে নতুন দেখছি এখানে। কে গা বনদা? তুমি কখনো দেখেছো? বনমালী দাদা মাথা নেড়েছিল। তারপরে একদম এসে আমার কাছে একেবারে ঝুঁকে পড়ে প্রশ্ন করেছিল, হ্যাঁ গা, তুমি কোথাকার মেয়ে? ও বাবা, কপালে সিঁদুর, হাতে শাঁখা, পলা, নোয়া, এ যে কাদের বাড়ির বউ গো। তা এমন একা একা ঘুরছো কেন এখানে? মেয়ে মানুষ দেখে একটু আশ্বস্ত হয়েছিলাম। সংক্ষেপে বলেছিলাম, পালিয়েছি বাড়ি থেকে। আমার কথা শুনে গৌতমীর সে কি হাসি। হাসতে হাসতে বলেছিল, ও ম্যা গো, তা তোমার নাগরটি কই? আশেপাশে দেখছি না যে। সেও কি তোমায় ফেলে পালিয়েছে নাকি? এই বলে হ্যাঁ হ্যাঁ করে কদমের গায়ে ঢলে পড়েছিল গৌতমী। কদম কিন্তু কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে অন্য কিছু লক্ষ্য করছিল। আমার কাঁদতে কাঁদতে ফুলে ওঠা চোখ, লেপটে যাওয়া কাজল আর উস্কো খুস্কো মাথার চুল। কি বুঝে আমাকে বলেছিল, এই মেয়ে, উঠে এসো তো, আমাদের সাথে চলো। ভয় নেই, আমরা জানে মারবো না তোমায়। এই তিনজনের হাত ধরে আমার বিন্দিয়া পিসির কোঠায় প্রথম পদার্পণ। আমার মতো ভাগ্যের নিষ্ঠুর খেলায় হেরে যাওয়া হতভাগ্য অনেক মেয়েদের শেষ আশ্রয় ছিল বিন্দিয়া মাসির কোঠা। বাইরের দুনিয়ার চাইতেও ওটা যে আলাদা একটা জগৎ, সেসব জানতে পেরেছি ধীরে ধীরে। এই বাড়ির সদর দরজার ভেতরে প্রথম যেদিন পা রেখেছিলাম, সেদিন মনে ছিল অনেক শঙ্কা কুণ্ঠা, শরীরে ছিল জড়তা। ভয় পেয়েছিলাম এত মানুষকে একসাথে এক ছাদের তলায় বাস করতে দেখে। মনে মনে ভেবেছিলাম, এক জানোয়ারের খাঁচার থেকে পালিয়ে এসে বুঝি আরও এক বড় কোনো জানোয়ারের খাঁচায় বন্দি হলাম। কিন্তু আমার ধারণা সর্বৈব মিথ্যে প্রমাণিত হয়েছিল। আজ এই 61 বছর বয়সে এসে ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন করতে ইচ্ছে হয় মন ভরে। সেই দিন ওই 3টি মানুষকে বিশ্বাস করে এই কোঠা বাড়িতে না এসে যদি অন্য কোথাও গিয়ে উঠতাম, এর চাইতে নিরাপদ জীবন তাহলে হয়তো পেতাম না। কিন্তু মানুষের জীবন তো চিরকাল একরকম থাকে না।
বিপদ এসেছিল। ঘটেছিল এমন অনেক ঘটনা যা হয়ে উঠেছিল আমার ভয়ের, রাত জাগা দুঃস্বপ্নের কারণ। সেই সব গল্পই বলবো আপনাদের। গাছতলা থেকে উদ্ধার করে এখানে নিয়ে এসে বনমালী দাদা আর কদম আমায় নিয়ে গিয়েছিল বিন্দিয়া মাসির ঘরে। মাসির সঙ্গে সেই প্রথম সাক্ষাৎ এখনো আমার চোখে ভাসে। মাসি তখন স্নান করে ভিজে গামছা গায়ে জড়িয়ে ঘরের ছোট্ট জানালা গলে আসা রোদের তাপে চামড়ের মতো কোঁকড়ানো ভিজে চুল হাত দিয়ে ঝেড়ে ঝেড়ে শুকোচ্ছিল। বলতে লজ্জা নেই, ততদিন অবধি আমার চোখে সেরা সুন্দরী আমি ছিলাম। সত্যি কথা বলতে নিজের রূপ নিয়ে বেশ খানিকটা গুমরি ছিল আমার। মাসির মুখোমুখি বসে সেই দর্প চূর্ণ হয়ে গিয়েছিল আমার সেই দিনই। মেয়ে মানুষ এমন সুন্দর হতে পারে, এমন নিখুঁত, এমন স্বয়ং সম্পূর্ণা মেয়ে আমি নিজের চর্মচক্ষে আগে কখনো দেখিনি। বনমালী দাদা গলা খাঁকড়ে বলেছিল, অবিন্দে দেখো, এই মেয়েটাকে হাতে পেয়েছি মাস কাবারি আনতে গিয়ে। একা একা ঘুরছিল, বললো নাকি পালিয়েছে, যাওয়ার তো কোনো চুলও নেই বোধহয়, তাই এখানে নিয়ে এলাম। বিন্দিয়া মাসি গামছা ভাঁজ করে কোলের উপরে রেখে আমার দিকে তাকিয়েছিল পূর্ণ দৃষ্টি মেলে। সে অন্তর্ভেদী দৃষ্টির সামনে আমার মুখ উঁচু করে থাকার সাহস ছিল না। মাথা হেঁট হয়ে গিয়েছিল। আমার মুখের দিকে তাকিয়ে মাসি বনমালী দাদাকে জিজ্ঞেস করেছিল, তা এই মেয়ে কি চায়? কদম পেছন থেকে ঠেলা মারে আমায় আলতো করে। এই মেয়ে কি জিজ্ঞেস করছে, উত্তর দে। আমি যে কি চাই আমি নিজেই জানি না। পালিয়েছি শ্বশুর বাড়ি থেকে। সত্যিই তো আমার কোনো যাওয়ার চুলও নেই। মুখ নিচু করে চুপচাপ বসে রইলাম। চোখের কোণ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ল। এই দেখে বিন্দিয়া মাসি একটা দীর্ঘশ্বাস ফেলে আর বনমালীকে বলে, রেখে দে আমাদের কাছে উঠতি বয়সের ডাগর ছুরি। বাইরে বেরোলে বুনো শুয়োরের বাচ্চারা ওকে ছিঁড়ে খুঁড়ে খাবে। থাক এখানে, কিন্তু খবরদার ওকে এক্ষুনি নিজেদের দলে একদম টানবি না। তারপর হঠাৎ করে আমার মাথায় আলতো করে হাত রেখেছিল বিন্দিয়া মাসি। ব্রহ্মতালুতে কেউ যেন একখণ্ড বরফ বসিয়ে দিয়েছিল। এত ঠান্ডা মানুষের হাত হতে পারে? সর্বাঙ্গ শিউরে উঠেছিল আমার। মাসির সরু আঙুলের মাথায় অস্বাভাবিক বড় বড় নখ। সেগুলো আমার তালুর চামড়ায় আঁচড় কেটে যাচ্ছিল। মাথার চুলগুলো ঘেঁটে মাসি বলেছিল, এখনো শরীরের আঁড় ভাঙেনি, সময় হলে ঠিক গতর ভাঙিয়ে খাবে। এখন যা একে নিয়ে, আমার চোখে নিন্দ লাগে। বিন্দিয়া মাসির প্রতি কৃতজ্ঞতায় আমার দু চোখ আবারও জলে ভরে উঠেছিল। সেই সাথে প্রচণ্ড ভয় মিশ্রিত একটা সম্ভ্রম জন্মেছিল মনের কোণে। কতগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল মাথার মধ্যে। এই ভাদ্রর গরমে মাসির হাত অমন মরা মানুষের মতো ঠান্ডা কেন? মাসি কি হাতের নখ কাটে না? এই ভর দুপুর বেলায় স্নান সেরে কে নিদ্রা যায়? এই যে মাসি এতগুলো কথা বলল, কিন্তু কেন জানি না আমার মনে হলো কথা বলার সময় মানুষের যেটুকু অঙ্গ সঞ্চালন হয় সেটুকু মাসির মধ্যে অনুপস্থিত। মাসির চোখে যেন কি আছে, চোখ দিয়েই কথাগুলো বলে দিল বোধহয়।
ঠোঁট তেমন একটা নড়তে দেখিনি, নড়লেও ভীষণ সংযত। মাসির চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না কেন? বিন্দিয়া মাসি মানুষটা কেমন পাথরের মূর্তির মতন শীতল ঠান্ডা, অথচ ভীষণ প্রাণবন্ত। সেদিনও কি জানতাম এই রহস্যময়ীর রহস্য কখনো ফুরোবার নয়, কখনোই পুরোপুরি নিজেকে উন্মুক্ত করে ধরা দেবে না সে আমাদের ইন্দ্রিয়ের বেড়া জালে। পরে জেনেছিলাম বিন্দিয়া মাসি দিনের বেলা ভোঁস ভোঁস করে ঘুমোয় আর রাতে অনেক রাত অবধি জেগে থাকে, কিংবা হয়তো সারা রাতি। অদ্ভুত একজন মানুষ, তাই না? ধীরে ধীরে বুঝতে পেরেছিলাম কেন এতজন মেয়ে একসাথে এখানে থাকে, তারা কি করে জীবিকা নির্বাহ করে, বিন্দিয়া মাসি বা তাদের কে হয়। কিন্তু মেনে নিয়েছিলাম নিজের এই পরিস্থিতিকে। একটু বড় হতেই বুঝতে পেরেছিলাম কদমরা যদি সেদিন আমাকে হাটের ওই গাছতলা থেকে উঠিয়ে এখানে না নিয়ে আসতো, তাহলে এতদিনে হয়তো নেকড়ের মতো থাবা পেতে বসে থাকা লোলুপ পুরুষ মানুষের লালসার শিকার হতাম, হয়তো বেঁচেও থাকতাম না। বিধাতা যে খড়কুটিটি আমার হাতের সামনে দিয়েছেন সেটাকে আঁকড়ে ধরেই আমায় বেঁচে থাকতে হবে। বিন্দিয়া মাসির কোঠায় আমার দিনগুলি বেশ ভালোভাবেই কেটে যাচ্ছিল। শ্বশুরবাড়িতে যে আদর আমি পাইনি, এখানে সেই আদর আমার কপালে জুটল। বন্যর বাপ আমার বাবা মশাইকে চিঠিতে যেমন লিখেছিলেন, আমরা তাহাকে নিজ কন্যা সমযত্নে লালন করিব, সেই নিজ কন্যা সমযত্ন এখানে এসে আমি পেলাম একদল পতিতার মাঝে। জ্যোৎস্নাদি ছিল আমার প্রধান অভিভাবিকা। সে আমাকে চুলে বিলি কেটে দিত, বিনুনি বেঁধে দিত, নিজে হাতে করে ভাত খাইয়ে দিত, সর্দি লাগলে হাতে পায়ে তেল মালিশ করে দিত। উঠোনের একদম কোণের ঘরে যে দুই বুড়ি থাকত, পান্তি আর বুধো ঠাম্মা, ওরা সন্ধে হলে আমাদের সকলকে নিয়ে বসত গল্পের ঝুড়ি খুলে। রামায়ণের গল্প, মহাভারতের গল্প, দেবতা অপদেবতার গল্প, রূপকথার গল্প। বনমালী দাদা সপ্তাহে একদিন আমাদের সবাইকে নিয়ে যেত গঙ্গার ঘাটে স্নান করাতে। গৌতমী আমাকে সাঁতার কাটতে শিখিয়েছিল। গৌতমী আর কদম ছিল আমার সর্বক্ষণের দুই সখী। ওদের সাথে কত বর্ষার বিকেলে জলে ডুবে থাকা মাঠে গামছা পেতে কই ল্যাঠা খোলসে ধরেছি। মাঠের কোনায় যে চূড়া ভাঙা শিব মন্দির ছিল, তার চাতালে বসে কলা পাতায় করে কুল মাখা খেতে খেতে কত শীতের দুপুর পেরিয়ে গিয়েছে। কিংবা গরমের দুপুরে সবাই যখন একটু দিবা নিদ্রার উপক্রম করছে বা জিরিয়ে নিচ্ছে একটু, তখন আমাদের তিনজনের হই হট্টগোলের জন্য অতিষ্ঠ হয়ে কিতকিত খেলার ছকে বালতি উপুর করে গাল পারতে পারতে কত জল ঢেলে দিয়েছে বুধো ঠাম্মা, তারই হত্যা নেই। বুধো আর পান্তি ঠাম্মার ঘরের দাওয়ায় বসে পা ঝুলিয়ে মুড়ি মাখা খেতে খেতে দেখতাম গৌতমীর সঙ্গে রোজই কোনো না কোনো খদ্দেরের অশান্তি বাঁধে। একবার তো মুড়ো ঝাঁটা নিয়ে এক আধবুড়ো মিনসেকে বাড়ি ছাড়া করেছিল গৌতমী। জ্যোৎস্নাদির ঘরে যত রাজ্যের চাষা ভূষোর আনাগোনা ছিল, কদম আবার ফিট বাবু না হলে কাউকে ঘরে ঢোকাতো না। উপভোগ করার মতো মজার সব দৃশ্য। তোমরা শুনছো স্কেরি টেলসের আজকের গল্প বিন্দিয়া প্রথম পর্ব। গল্পটা এতদূর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্কেরি টেলসকে সাবস্ক্রাইব করো আর তার সঙ্গে ভিডিওটাকে লাইক করে দাও। আজকের গল্প থেকে তোমাদের জন্য প্রশ্ন,
গল্পের শুরুতে জ্যোৎস্নাকে বাঁচাতে মোট কতজন যুবককে খুন করে বিন্দিয়া মাসি? কমেন্ট করে তোমরা আমাকে সঠিক উত্তর জানাও, আর অবশ্যই উত্তরের পাশে তোমাদের নাম মেনশন করো। তবে এসব ছোটখাটো সুখের আড়ালেও দুঃখের টুকরো টুকরো আনাগোনা ছিল। ধীরে ধীরে জেনেছিলাম এখানে কারোর জীবনটাই ঘি মাখনের মতো তেল তেলে নয়। এই যেমন আমাদের বনমালী দাদা উত্তরের পাহাড়ে কোনো খোলা সাহেবের চায়ের এস্টেটে কাজ করত। দেশ স্বাধীন হওয়ার পর যখন মালিকানা বদল হলো, তখন নতুন মালিকের নজর পড়ল বনমালী দাদার বউটার ওপরে। দাদা বলতো বউঠানকে নাকি সরস্বতী প্রতিমার মতো দেখতে ছিল। সেই মালিক মিথ্যে তজরূপের মামলা এনে বনমালী দাদাকে দিল ফাঁসিয়ে। 5 বছর পর জেল খেটে বেরিয়ে দাদা দেখল বউঠান ঘর করছে তার মালিকের সঙ্গে। ছেলে মেয়েও হয়েছে 2। আতপাগল হয়ে গিয়েছিল আমাদের বনমালী দাদা। তারপর দাদা কোনো এক কাকা না মামা কি এক কাজ দেওয়ার নাম করে এই কোঠাতে এনে বিন্দিয়া মাসির পায়ের সামনে ফেলে চলে গিয়েছিল। তারপর থেকে এখানেই রয়ে গেছে দাদা। তারপর যেমন শুনেছিলাম কদম, ওর ভালো নাম কদম কুমারী বালা, সেও আমার মতো ম্যাট্রিকুলেশন পাশ দিয়েছে। ভালো ঘর দেখে বিয়ে হয়েছিল আমার মতো, কিন্তু স্বামীটা ছিল বেকার। তার ছিল জুয়ার প্রবল নেশা। কদমের শ্বশুরের ছিল মারাত্মক প্রভাব প্রতিপত্তি, কিন্তু বাবা ছেলেকে ত্যায্যপুত্র করেছিল এই স্বভাবের জন্য। কিন্তু লক্ষ্মী প্রতিমা বউকে ঘর ছাড়া করতে চাননি শ্বশুর মশাই। অনেক অনুরোধ করেছিলেন থেকে যেতে বাড়িতে, কিন্তু সতী সাবিত্রী কদম স্বামীর হাত ধরেই ঘর ছেড়ে বেরিয়ে এসেছিল। এবং এইটাই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল। ওর স্বামী এক রাতে ওকে এই কোঠায় বিক্রি করে দিয়ে চলে যায় কোথায় যেন। আর কখনো দেখা হয়নি তার সাথে কদমের। গৌতমের তো আরো করুণ অবস্থা। তখনকার দিনে পাড়া গিয়ে হামেশাই মহামারী দেখা দিত। একবার ওলা ওঠায় গৌতমীদের সারা গ্রাম ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছিল। ওর বাপ মা দাদা মা এক বুড়ি ঠাকুরমা অবধি বাঁচেনি। গোটা পরিবারে বেঁচেছিল কেবল সে নিজে। পেটের তাগিদে দেহ ব্যবসাকেই লক্ষ্মী করেছে বেচারি। জ্যোৎস্নাদি নিজের ব্যাপারে কিছু বলতে চায় না সে। লতায় পাতায় শুনেছি স্বামীর বিকৃত যৌন অত্যাচারের হাত থেকে বাঁচতে বাড়ি ছেড়ে পালিয়েছিল। জ্যোৎস্নাদি যখন নিজের কোলে শুইয়ে নানান ছেলে ভোলানো গল্প বলে আমায় ঘুম পাড়ানোর চেষ্টা করত, তখন ট্যাপ ট্যাপ করে তার মুখের দিকে চেয়ে থাকতাম আমি। বুঝতাম খুব খারাপ কিছু একটা হয়েছে তার সাথে। অত্যাচার সয়ে সয়ে তার সমস্ত অঙ্গ অকেজ হয়ে গিয়েছে, সব মৃত। শুধু বেঁচে আছে চোখ দুটি, যেখানে জমে আছে বেদনার পাহাড়। পান্তি আর বুধো ঠাকুমাকে 4-5 বছর আগে আমার মতোই চটক দিঘির হাট থেকে ধরে এনেছিল বনমালী দাদা। এরা দুজন নাকি পালা গান গেয়ে ভিক্ষা করত ওখানে। ঠাম্মারা 2 বোন, 3 কুলে কেউ নেই, তাই বিন্দিয়া মাসি এদেরও আশ্রয় দিয়েছে। এইসব গল্প শুনে বুঝলাম বিন্দিয়া মাসির কোঠা হলো হতভাগা মানুষদের আখড়া। সবারই জীবন একটা সুতোয় গাঁথা। দুর্ভাগ্য। এই কোঠায় দুর্গাদি এই 2 ঠাম্মার চেয়েও পুরনো মানুষ। দুর্গাদিও কতকটা বিন্দিয়া মাসির মতোই বড় রহস্যময়ী।
চুপচাপ এবং বড্ড কঠিন। একটা কথাও মাটিতে পড়তো না। বড্ড মুখোরা আর রকচটা স্বভাবের মেয়ে ছেলে। আমাদের সব হাসাহাসি, গল্পগাছা, মজা আহ্লাদের থেকে দূরে দূরে থাকতো। তাই বোধহয় বিন্দিয়া মাসি সবার চেয়ে দুর্গাকে একটু বেশি ভালোবাসত। তবে বিন্দিয়া মাসি আমাকেও ভালোবাসত খুব। সব সদস্যদের মধ্যে বয়সে সবচেয়ে ছোট বলে বোধ হয়। তবে আমার সাথে কখনো আগ বাড়িয়ে খিচুড়ি আলাপ বা আলগা পীড়িত করতো না মাসি। সেটা অবশ্য কারোর সাথেই করে না। তবে হাব ভাবে বুঝতে পারতাম। যদিও মাসির সান্নিধ্যে খুব কমই আসা হতো, সত্যি কথা বলতে ভয় পেতাম মাসিকে। পাশ দিয়ে হেঁটে গেলে তার গায়ের থেকে পান মশলা আর কম দামি আতরের যে উগ্র গন্ধটা বের হতো, সেটা মোটেই ভালো লাগতো না আমার। একটা মানুষ এত ঢেলে ঢেলে আতর মাখে কেন? তাছাড়াও মাসির এই শান্ত সমুদ্রের মতো গভীর নিস্তব্ধতা কোথাও যেন আমাকে ভীষণ অস্বস্তিতে ফেলত। প্রায় প্রতিদিনই সন্ধে হলেই মাসির ঘরের দোর বন্ধ হয়ে যেত, আর খুলত সেই সকালে। আমার মনে একটা বদ প্রশ্ন উকি দিয়েছিল সেই সময়। আচ্ছা, পান্তি আর বুধো ঠাম্মা বাদে এদের সবার ঘরে এত বেটা ছেলে আসে, মাসির ঘরে কখনো কাউকে দেখি না তো। মাসিকে তো দেখতে খারাপ নয়, বরং এখানে সব মেয়েদের চেয়ে মাসি হলো রূপের আগুনের ফুলকি। প্রশ্নটা মনেই ছিল, কাউকে করে ওঠার সাহস হয়নি। তবে উত্তর পেয়েছিলাম কালের নিয়মেই, একসাথে অনেকগুলো প্রশ্নের উত্তর। আগেই বলেছি, মাসির প্রতি আমার একটা ভয় মিশ্রিত শ্রদ্ধা ছিল, কিন্তু সেটা দিনে দিনে কেবল ভয়ে এসে ঠেকল। স্পষ্ট বুঝতে পারতাম আমাদের এই অনন্য সাধারণ জীবনযাত্রার পেছনে একটা অসাধারণ কিছু রয়েছে এই বাড়ির মধ্যেই। আপাত দৃষ্টিতে সব কিছু সাধারণ মনে হলেও সবটা মোটেই সাধারণ ছিল না। সেই জন্যই জ্যোৎস্নাদি রাতের দিকে আমায় মাসির ঘরের দিকে যেতে বারণ করত। কেন বারণ করত আমি জানি না, পরে জেনেছিলাম বইকি। আমি পান্তি আর বুধো ঠাম্মার কাছে ঘুমোতাম। গভীর রাতে দু একবার ঘুম ভেঙে যদি প্রাকৃতিক প্রয়োজনে বাইরে আসতে হতো, মাঝে মধ্যেই দেখতাম উঠোনের মাঝখানে চুল খুলে বিরাট এক কালো পাথরের মূর্তির মতো চুপটি করে নিযুত নক্ষত্র খচিত আকাশের দিকে নির্নিমেষ দৃষ্টি মেলে তাকিয়ে রয়েছে বিন্দিয়া মাসি। চোখের মনি দুটো চকচক করছে চাঁদের আলোয়। কিংবা কখনো নিঃশব্দে ঘুরে বেড়াতো সারা উঠোন জুড়ে। ভয়ে আর উঠোনে নামতাম না আমি। বাইরে যাবার ইচ্ছে দমন করে চুপচাপ দুই বুড়ির মাঝখানে ঢুকে ওদের বুকের মধ্যে মুখ লুকিয়ে ঘুমিয়ে পড়তাম ঘরে গিয়ে। বিন্দিয়া মাসির কোঠায় এভাবেই পার হয়ে গেল 3 বছর। আমার মনের জগৎটা অনেকখানি পাল্টে গিয়েছিল ততদিনে। আমার মনে হয়েছিল, এখন তো আমি 19 বছরের যুবতী, কেন বসে বসে এদের অন্ন ধ্বংস করব? আর তাছাড়াও কতদিনই বা বিন্দিয়া মাসি আমায় বসে বসে খাওয়াবে? মনে এমনটা ডাক দিতেই ঠিক করে ফেললাম মাসির সাথে কথা বলবো এ বিষয়ে। পান্তি ঠাম্মাকে জানালাম সে কথা। বললাম, ঠাম্মা, বিন্দিয়া মাসির সাথে আমার কিছু কথা আছে। ঠাম্মা যেন আকাশ থেকে পড়ল। বিন্দিয়ার সাথে তোর আবার কি কথা রে মাগি? কি বলবি আমায় বল, আমি বলে দেবক্ষণ। ভীষণ রাগ হলো পান্তি বুড়ির ওপর। কেন রে বাপু, তোমরা কি মাসির মুখপাত্র নাকি? আমার কথা আমি গিয়ে বলবো তা হবে না? সবসময় এত কড়াকড়ি আমার ভালো লাগে না। তাছাড়াও এই দুই বুড়ির সামনে কি করেই বা বলি? মুখে বললাম,
আরে কিছু দরকারি কথা, তো তোমাকে বলা যাবে না। পান্তি ঠাম্মা মুখ বেঁকিয়ে বলল, মারণ, অত মন্ত্রগুপ্তি কিসের? বললুম তো, আমায় বল, আমি বলে দেব। বিশ্বাস নেই বুঝি? এবার রেগে মেগে ঠোঁট ফুলিয়ে বললাম, কেন বিন্দিয়া মাসির সাথে আমি কথা বলতে পারবো না কেন? সে কি দৈত্য না দানো? আমায় খেয়ে ফেলবে? পান্তি ঠাম্মা কেমন যেন একবার শিউরে উঠেই আমাকে আবার সামলে নিল। তারপর বলল, দেখ ছুরি, এখন দিনের বেলা বিন্দিয়া ঘুমায়, আর সন্ধ্যের পরে তোর না ওখানে যাওয়া বারণ। এবার আমি বেঁকে বসি। কিন্তু কেন কেন পান্তি ঠাম্মা? তোমাকে আজ বলতেই হবে, কেন যাওয়া বারণ? কি রামায়ণ অশুদ্ধ হবে গেলে? কই অন্য কারোর ঘরে তো আমার যাওয়া বারণ না। বুধো ঠাম্মা খানিক দূরে বসে তোক্তা পাতা কুঁচো করছিল। দুই বুড়িতে মুখ চাওয়াচাই করল একবার, তারপর মুখে একটা হাসি ফুটিয়ে বুধো ঠাম্মা বলল, দিদি অত জেদ করে না দিদি আমার, কিছু কিছু ব্যাপার সব সময় জানতে নেই, সময় হলে ঠিক জানতে পারবে। এদেরই হিয়ালি ভরা কথা আমার একটুও ভালো লাগলো না। জ্যোৎস্নাদিকেও বহুবার জিজ্ঞেস করেছে আগে এর ব্যাপারে, সেও ভাষা ভাষা উত্তর দিয়েছে। আমার মনের প্রশ্ন মনেই থেকে গেছে। বিরক্ত হয়ে উঠে চলে আসি ওখান থেকে। একটা জেদ চেপে যায়। নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের চিরকালই অদম্য কৌতূহল। আমি বা তার ব্যতিক্রম হই কেন? ঠিক করলাম, রাত বাড়লেই যাব বিন্দিয়া মাসির ঘরে আজ। তক্কে তক্কে রইলাম। ভাগ্য সেদিন সুপ্রসন্ন। সন্ধে রাতের দিকে শহরের বাবুদের একটা বড় দল নিয়ে এলো বনমালী দাদা। সবার ঘরের দৌড় বন্ধ। এই সুযোগে পা টিপে টিপে দুই বুড়ির নজর এড়িয়ে উঠোনের শেষ প্রান্তের ঘরটার দরজায় গিয়ে দাঁড়ালাম। ঘরের দরজা ভেজানোই ছিল। ভেতরে একটা কম্পমান আলোর শিখা বেড়ার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। মৃদু ঠুংঠাং আওয়াজ আসছে দরজার ওপার থেকে। বুকটা হালকা দুরু দুরু করছে কেন কে জানে। কিন্তু অত শত ৭-৫ না ভেবে দরজাটা একটু ফাঁক করে ভেতরে মুখ গলিয়ে বললাম, মাসি, একটু কথা ছিল তোমার সাথে। ভিতরে কেবলমাত্র একটা মোমবাতি জ্বলছে। অসহ্য করো। কি করে থাকে এই মহিলা এভাবে কে জানে। নিষ্পৃহ কণ্ঠে আওয়াজ এলো, কে? গিরিজা, আয়। অভয় পেয়ে দরজাটা খুললাম। ভেতরে ঢুকে অবাক হয়ে দেখি মাটির মেঝের উপর পরিপাটি করে সামনে নানাবিধ খাবার কাঁসার চকচকে থালায় সাজিয়ে নিয়ে পাত পেরে বসে খাচ্ছে বিন্দিয়া মাসি। এক পলকে খাবারগুলোর দিকে চোখ পড়ে গেল আমার। খাবারের গন্ধে মাথা ঘুরে যাবার জোগাড় হলো। সুগন্ধি ঘি, তেল, মশলা দিয়ে রান্না করা উত্তম গুরুপাক সব খাবার। সরু চালের ঢাই করে রাখা ভাত, তার উপর এত বড় একটা মাছের মুড়ো। শেষ বোধহয় বাপের বাড়িতে অমন মাছের মুড়ো খেয়েছিলাম। ধোঁয়া উঠছে এখনো। চারপাশে কাঁসার ভারী চামবাটিতে আরও নানাবিধ পদ। দেখে সবই আমিষ বলে মনে হয়। থালার পাশে একটা বড় গ্লাস রাখা, ঠান্ডা জল তাতে। এই থালা বাসনেরই আওয়াজ হচ্ছিল বাইরে থেকে। অবাক হয়ে গেলাম এসব দেখে। প্রচণ্ড রাগ হলো মনে মনে। তার মানে প্রতিদিন এমন দৌড় এঁটে চর্বচস্য লেজ্জপেও খাওয়া হয়, আর আমাদের ভাগ্যে জুটে মোটা লাল চালের ভাত, সবজি সিদ্ধ, ডাল সেদ্ধ। 2 সপ্তাহে একদিন মাছ। বিন্দিয়া মাসি বাড়ির মালকিন বলে তার জন্য আলাদা ব্যবস্থা, আর আমাদের জন্য আলাদা ব্যবস্থা। বাহ, সুন্দর। আরও একটা ব্যাপার দেখে
অবাক হয়ে গেলাম। এত খাবার এক বেলায় কোনো মানুষ পেটে পড়তে পারে? এ তো আমার 3 বেলার খাবারের চেয়েও ঢের বেশি। পেট নাকি পুকুর? বিন্দিয়া মাসি মুখ তুলে আমায় এমন হাঁ করে দাঁড়িয়ে থাকতে দেখে বাজখাঁই গলায় বলে উঠল, কি হলো, কি বলবি বল। আমি থতমত খেয়ে নিজের মধ্যে ফিরে এলাম। তারপর আমতা আমতা করে বললাম, মাসি, আমি তো এখন আর ছোট্ট মেয়েটি নই, নিজে বুঝতে শিখেছি। কতদিন আর বসে বসে তোমাদের সব কষ্টের অন্ন ধ্বংস করবো বলো? তাই ভাবছিলাম। তোর গতর তোর মর্জি, আমি কি বলবো? মাসি যেন আমার মনের বাকিটুকু কথা পড়ে নিল। কিন্তু আমার একটা শর্ত আছে মাসি। সাহস করে বলে ফেলি। জিজ্ঞাসু দৃষ্টিতে আমার চোখের দিকে তাকিয়ে রইল মাসি খাওয়া থামিয়ে। ওই চোখের দিকে বেশিক্ষণ তাকানো যায় না। মুখ নামিয়ে ফেললাম। তারপর বললাম, আমি নিজে আমার পছন্দ মতো পুরুষ মানুষ বেছে নেব। তার সাথে মানে আমি ঠিক পারবো না। মাসি কিছুক্ষণের জন্য কি যেন ভেবে নিল আকাশ পাতাল তোলপাড় করে। তারপর বলল, ঠিক আছে, আমি বনমালীকে বলে দেবো, এখন যা, দরজাটা লাগিয়ে যাবি। স্বস্তি হলো এটা ভেবে যে যাক, মাসি আমার কথা রেখেছে। মাথায় আগুন জ্বলেছিল মাসির সামনে অত খাবার দেখে। যেখানে এক ছাদের তলায় সবাই বাস করছে, সেখানে এমন ভেদাভেদ থাকাটা কি উচিত? সেই বোধহয় শুরু। বিন্দিয়া মাসির প্রতি একটু একটু করে বিতৃষ্ণা দানা বেঁধে উঠছিল মনে। আমি আর ব্যাপারটা মনে মনে চেপে রাখতে পারিনি। সুযোগ বুঝে একদিন কদমকে বলে দিলাম দুম করে। কদম সব শুনে আমার মুখের দিকে বেশ খানিকক্ষণ তাকিয়ে রইল স্থির দৃষ্টিতে। আমি জিজ্ঞেস করলাম, কি হলো রে, অমন করে তাকাচ্ছিস কেন? ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলে কদম। ওর ঘরের দাওয়াতে আমরা দুজন অন্ধকারে গা ডুবিয়ে বসে রয়েছি। তখন সন্ধে। সেদিন ছিল হাটবার। বনমালী দাদার সাথে হাটে গিয়েছে দুর্গাদি, গৌতমী, জ্যোৎস্নাদি, এরা সবাই। উঠোন চাঁদের আলোয় ভেসে যাচ্ছে। বাড়ির উত্তর পূর্ব কোণে যে ঝাঁকড়া জামরুল গাছটা দাঁড়িয়ে, তার পাতার আঁকি বুঁকি নকশা উঠোনে ছায়ার আলপনা তৈরি করেছে। একটা লাঠি দিয়ে সেই আলপনা খোঁচাতে খোঁচাতে কদম বলল, দেখ গিরি, তোর অনেক কিছু জানা দরকার রে। তুই অনেক কিছুই জানিস না, বিশেষ করে বিন্দিয়া মাসির ব্যাপারে। কদমকে আঁকড়ে ধরলাম আমি। তাহলে আমাকে জানা তুই। কেউ তো কিছু বলেই না, মুখ খুলতেই চায় না। আজ তোকে বলতেই হবে কদম, বলতেই হবে। এই আমার দিব্যি রইল। দিব্যি টিব্যি দিতে হবে না রে, এমনি তোকে বলতুম আমি। একদিন না একদিন তো তোর এসব জানতেই হতো। তুই ছাড়া আর সবাই সব জানে। এ বাড়িতে সবাইকেই সব জানতে হয়, জেনে মুখ বন্ধ রাখতে হয়। সবাই কি জানে? খুলে বল না কদম। কদম সেইভাবেই মাটিতে লাঠি বোলাতে বোলাতে বলল, বিন্দিয়া মাসি আমাদের খুব ভালোবাসে গিরি। তুই নিজেকে দিয়েই দেখ না, আমাদের এক কথায় তোকে এখানে রেখে দিল। এতগুলো বছর ধরে আছিস, কেউ তোর দিকে কখনো আঙুল তুলেছে, চোখ তুলেছে? কোনো দিন তুলবে না। সবাই বিন্দিয়া মাসিকে ভয় পায়। ওর আশ্রয়ে যতদিন তুই আছিস ততদিনই নিরাপদ। মাসিকে ভুল বুঝিস না গিরি। তা আমি কি বুঝবো বল দেখিনি? যা দেখেছি তাই তো বুঝবো। আমাদের দুটো চাল ফোটাতে সারা দিন গতর ভাঙা খাটনি খাটতে হবে, আর উনি ঘরের দৌড় দিয়ে বসে বড় পাকা মাছের মুড়োটি খাবেন? এ অধম্য নয়? কদম আমার কাঁধে হাত রাখে। আস্তে গিরি, আস্তে। বিন্দিয়া মাসি আমাদের মতো সাধারণ কোনো মানুষ নয় রে, তাই ওর অত অত খাবার লাগে।
আমাদের মতো শানকি ভরা সেদ্ধ ভাত পান্তা ভাত খেলে ওর পেট ভরবে না। ও যদি অত খাবার রোজ না খায় তাহলে ওর অন্য ধরনের খিদে পাবে, রক্তের খিদে, মাংসের খিদে। তখন সর্বনাশ হবে। ভরা চাঁদের আলো যেন গলানো বরফের মতো ঠান্ডা হয়ে ওঠে হঠাৎ করেই। আমি ভয়ে ভয়ে কদমের মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করি, মানে রক্তের খিদে মানে? এই 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 কদম, তোর মাথা ঠিক আছে? ঠোঁটে আঙুল ছোঁয়ায় কদম। ওর গলার স্বর আগের চাইতে অনেকটা খাদে নেমে গেছে। আস্তে কথা বল গিরি, তোকে আগেই বললুম না বিন্দিয়া মাসি আমাদের মতো সাধারণ মানুষের ঝি না, হয়তো বা মানুষই না। দিনের বেলা কদম এসব কথা বললে হয়তো দূর হ মুখ পুরি বলে ঠেলে সরিয়ে দিতাম ওকে, রঙ্গ তামাশার আর জায়গা নেই। কিন্তু পরিবেশের এমনই গুণ, ওই জ্যোৎস্নার আলো আধারিতে সম্পূর্ণ নিষিদ্ধ ওই পরিবেশে কথাটা বিশ্বাস করতে বাধ্য হয়েছিলাম আমি। শরীর ভয়ে কেমন যেন আড়ষ্ট হয়ে গিয়েছিল, পেটটা খালি লাগছিল। কোনো রকমে জিজ্ঞেস করলাম, মানুষ নয় তো কি? জোরে জোরে মাথা তোলালো কদম। আমি জানি না, কেউই জানে না, কেউ কিছু জিজ্ঞেস করেনি কখনো, অত সাহসও নেই কারু। কিন্তু এটুকু জানি বিন্দিয়া মাসি তোর আমার মতো নয়। কি করে বুঝলে? কদম আরও খানিকটা ঘন হয়ে বসে আমার কাছে। ওর মুখটা বর্ষার আকাশের মতো থমথম করছে। আজ থেকে প্রায় 15 বছর আগে, তখন আমি অনেকটাই ছোট, অত ভালো করে কিছু বুঝতুম না। জ্যোৎস্নাদির ঘরে দুটো ছোঁড়া এসেছিল এক বিকেলে। ওরা জ্যোৎস্নাদিকে কাপড় খুলে পেটে পিঠে সিগারেটে ছ্যাঁকা দিয়েছিল। ওর ঘরে যে কাপড় কাচার মুগুর ছিল সেটা দিয়ে মারতে মারতে কালশিটে ফেলে দিয়েছিল। জ্যোৎস্নাদের চিৎকার শুনে আমরা সবাই বাইরে বেরিয়ে এসেছিল। তখন বিন্দিয়া মাসি ওই ঘরে ঢুকেছিল। তখনই বনদাদা আমাদের সবাইকে তাড়িয়ে ঘরে পাঠিয়ে দিয়েছিল। কেন তাড়িয়ে দিয়েছিল সেটা পরে বড় হয়ে শুনেছিলুম। মাসি নাকি ওই রাতে ওই ছেলে দুটো শরীরের সমস্ত রক্ত চুষে খেয়ে ফেলেছিল এক নিমেষে। ওদের লাশ দুখানা নাকি রস নিংড়ে নেওয়া চোষা আমের আঁটির মতো হয়ে গিয়েছিল। আমি সেসব দেখিনি, আমি ছোট ছিলাম বলে আমাকে দেখতেও দেয়া হয়নি। কিন্তু জানিস কি রে, এমন অনেক কিছু তারপর আমার চোখের সামনে হয়েছে যা দেখে আমি বুঝেছি সবাই মিথ্যে কথা বলে না রে। এরপরও আরও অনেক ঘটনা ঘটেছে, এখনও ঘটে, যেগুলো খুব ভালোভাবে লক্ষ্য করলে তুই বুঝতে পারবি বিন্দিয়া মাসি কেন তোর আমার থেকে আলাদা। আজকে পূর্ণিমা নাকি রে? করে শুনছিলাম কদমের কথা। প্রশ্নটা করতেই হুঁশ ফিরে এলো। মেঘ মুক্ত আকাশে চাঁদের দিকে তাকালাম আমি। গোল থালার মতো চাঁদ চারিদিক ধুয়ে দিচ্ছে তার আলো। মুখ নামিয়ে বললাম, হ্যাঁ পূর্ণিমাই হবে। কেন রে? কদমের ঠোঁটে একটা রহস্যময় হাসির আভা খেলে গেল। তোকে আজকে একটা জিনিস দেখাবো রাতে, ঘুমিয়ে পড়িস নে যেন, খাওয়া দাওয়ার পর জেগে থাকিস। আমি সুযোগ বুঝে তোকে ডেকে নিয়ে যাব। কদম যে একেবারে ভুল কথা আমায় কিছু বলেনি তা বুঝলাম সেই দিন রাতে। আপনারা জানেন বিন্দিয়া মাসি ভরা চাঁদের রাতে রাত দুপুরের সময় কি করে? নদীতে সাঁতার কাটে, চুল খুলে, গায়ে একটা সুতো থাকে না। হ্যাঁ, আপনাদের বলেছিলাম চটক দিঘির থেকে গঙ্গা খুব বেশি দূরে নয়। গঙ্গার উপর দিয়ে একটা রেল ব্রিজ চলে গিয়েছে ওপারে।
গভীর রাতে চুপি চুপি কদমের সাথে পালিয়ে এসে দেখি ওই ব্রিজের তলায় ঠান্ডা অন্ধকার জলের বুকে এক রাশ চুলের ঢাল মেলে চিত হয়ে নদীর বুকে ভেসে আছে বিন্দিয়া মাসি। রেল ব্রিজ থেকে গঙ্গা অনেকটা নিচে, চাঁদের আলোয় গলানো রূপের মতো জল করছে নদীর শান্ত জল। সেই জলের বুকে মাসির ফর্সা নগ্ন দেহটা যেন বিরাট সদ্য প্রস্ফুটিত শ্বেত পদ্ম। চোখে ধাঁধা লেগে গিয়েছিল সেদিন আমার। নারী শরীর এত সুন্দর হয়। কদম ঠিকই বলেছিল, এই মানুষ নয়, এ কোনো মায়াবিনী। এত সৌন্দর্য কোনো মানুষের থাকে না। সৃষ্টিকর্তা এত সুন্দর করে কোনো মানুষকে বানান না। এত রাতে গভীর নদীতে চিত সাঁতার দেওয়ার সাহস কোনো পালোয়ান পুরুষেরও হবে না। এ কোনো সাধারণ মেয়ে মানুষ হতেই পারে না। শেষ হলো স্কেটলসের আজকের গল্প বিদ্যা প্রথম পর্ব। আগামীকাল ঠিক রাত্রি 10টার সময় স্কেটলসে তোমাদের জন্য বিদ্যার দ্বিতীয় পর্ব আসবে। আজকের পার্টটা তোমরা কে কোথা থেকে শুনলে অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে নিচে জানাও। গল্পটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমায় জানাও। ভালো লাগলে কিন্তু ভিডিওটাকে অবশ্যই লাইক করো এবং সবার সাথে গল্পটা শেয়ার করো। আর স্কেটলসকে এখনও যদি সাবস্ক্রাইব না করো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা নোটিফিকেশনের ঘন্টাটা বাজিয়ে দিয়ে নোটিফিকেশন অন করে নাও, যাতে নতুন গল্প এলে সবার আগে তুমি জানতে পারো। এবার চলে আসি শাউট আউট সেগমেন্টে। স্কেটলসের আগের গল্পে তোমাদের জন্য যে কুইজটা রাখা হয়েছিল সেখানে সঠিক উত্তর দিয়েছে অপু ক্ষেত্রপাল, মৌসুমী রায়, মৌমিতা, অনিকেত সিংহ, ফারুক জমাদার, সঞ্জয় শাসমল, বিষ্টু সিংহ, সুরজিৎ, সৌরভ মাঝি, টুম্পা মণ্ডল, মিঠু মালিক, সন্দীপ ভৌমিক, শুভঙ্কর দাস, শেখ আমান, শুভদীপ পাত্র, সাবির হোসেন, ঋত্রিষা কারক, অরিজিৎ ঘোষ, আকাশ মাঝি, সুব্রত, সুদীপ দাস, আকাশ, সুমনা আদক, অভিজিৎ দাস, সম্রাট পাল, মণিদীপ মণ্ডল, মৌসুমী মান্না এবং অমিত শিকদার। অনেকে হয়তো উত্তরের পাশে তোমাদের নাম মেনশন করনি, সেজন্য তোমাদের নাম হয়তো মেনশন করতে পারলাম না। সেজন্য অবশ্যই তোমরা আনসার লিখে তার পাশে তোমাদের নাম আমায় মেনশন করে দেবে। আজকের গল্প রচনায় ছিল আকাশ গুহ, গল্প পাঠ এবং গল্প কথকের চরিত্রে সঞ্চয়িতা। অন্যান্য ভূমিকায় তৃষা, অভিক, সৌমিলি, রুভিনা, দেবস্মিতা এবং আমি শ্রীরূপ। গল্পের সাউন্ড ডিজাইন ফিনিক্স অডিওভার্স। গল্পের পোস্টার ডিজাইন এবং সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় আমি শ্রীরূপ। আজকের মতন তাহলে এখানেই শেষ করছি। কালকে ঠিক রাত্রি 10টায় বিন্দিয়ার দ্বিতীয় পর্ব নিয়ে তোমাদের জন্য আবার হাজির হচ্ছি।